নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন। বিশিষ্ট সমাজসেবী তারা এসে ছিলেন ও শিবিরও সভাপতি ছিল মূলত আজকে কি মেসেজ দেবেন এই রক্তদান থেকে? রক্তদান শিবির খুব ইম্পর্টেন্ট যে আমরা মন্ত্রীরা যারা চিফ মিনিস্টার করাচ্ছে এটা, এবং রক্তদান জীবনদান এটা সবই জানে। রক্তদান থেকে না রক্ত সবসময় এটা শর্ট আছে সারা ভারতবর্ষে। আমরা তেলেঙ্গানাও করছি রেড ক্রস থেকে, এবং ব্লাড ক্যাম্পসের সেটা পরিশ্রম শুরু করেছি, ধ্যানের করা উচিত। আর রক্তের সবসময় আর কি রক্ত তো আর ম্যানুফ্যাকচার করা যায় না, রক্ত ওখান থেকে বানানো যায় না, রক্তদানই করতে হয়। আর এখানে যুবকরা কিন্তু দীর্ঘদিন ধরে রক্তদান করা উচিত, এটা খুবই একটা পজিটিভ সাইড, সেটা ক্যারিয়ান করা দরকার। আর আমি যারা উদ্যোক্তারা আছে এদেরকে আমি অভিনন্দন জানাই, এত ভালো শিবির করেছে। বহু দূর থেকেও ডোনাররা এসছে, আমি জানি মা সালেমা এখান থেকে এসছে ডোনার, আমি ওদেরকেও অভিনন্দন জানাই। খুব ভালো, একজন প্রথমবার, আর একজন 3-4 বার হয়ে গেছে। মাল্টিপল ডোনার তো অনেক ত্রিপুরা রাজ্যে, আমি যখন মন্ত্রী ছিলাম একজনকে দেখা হয়েছে 32 বার 33 বার দিয়েছে। সুতরাং একজন কি বলে ইয়াংস্টাররা খুবই খুব পজিটিভ অ্যাটিটিউড বলছি কি রক্তদানের। খুব ভালো লাগলো, অনেকবার প্রেস ক্লাবে আসলাম, তোমাদের সঙ্গে দেখা হয়েছে। ভেরি গুড। স্যার অপারেশন সিঁদুর নিয়ে কিছু বলুন। হ্যাঁ, অপারেশন সিঁদুর নিয়ে যদি কিছু। আমাদের সিঁদুর নিয়ে কী বলা, এটা তো ভারতের গৌরব। আমরা যেভাবে শিক্ষা দিলাম এবার পাকিস্তানকে, অনেকদিন পরে হয়েছে শিক্ষা দেওয়া, ঠিক না? মোদিজি যেভাবে ওদেরকে কী বলে টেরোরিস্ট ক্যাম্পসগুলিকে উড়িয়ে দিলেন, এটা কিন্তু একটা ইতিহাসে থেকে যাবে। ওয়ান অফ দ্য ল্যান্ডমার্কস মাইলস্টোনও ভারতের ইতিহাসে, আমরা কীভাবে টেরোরিস্টকে দমন করতে হয় আর পৃথিবীকে দেখিয়ে দিই। স্যার মাওবাদী দমন যেভাবে উচিত, দেখুন মাওবাদী দমন এটাও করতে হবে, কারণ বহুদিন ধরে চলছে, আর এতগুলি ডিস্ট্রিক্টে চলছিল, এখন অনেক কমে এসছে, ঠিক না? প্রোঅ্যাক্টিভ একটা অ্যাকশন নেওয়াতে জিনিসটা কমে যাচ্ছে। যে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে হয়, এটা না হলে হয় না, ঠিক না? রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয়ে ঘেরাও করেন। এদিকে ঘুরান, আরো কিছু না। কোম্পানির আন্ডারে আসলাম, ARK কোম্পানির আন্ডারে আসলাম। তো তখন আমরা মনে করতাম যে কোম্পানি খারাপ, হয়তো বা ডিপার্টমেন্ট তারা টাকা দিতে আছে, কোম্পানি আমরা টাকা দিতে আসেন। এখন দেখা যাইতে আছে যে আমরা 4 মাস ধরে ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা পয়সা পাইতে আসি না। 1-2 ভাইয়েরা মনে পাইছে, 1-2টা ডিভিশনে পাইছে, অন্য বাদ বাকি ডিভিশন যারা আছে তারা কেউ এখনো পর্যন্ত টাকা পাইছে না। আজকে 5 মাস চলতে আছে, আমরা এই মাসটা এসে 5 মাস চলবো, আমরা এখনো পর্যন্ত আমরা ঘর ভাড়া দিয়ে সেটা থাকতে আসি, অনেক দূর থেকে আইসে এই কাজটা করতে আসি। 8,000-9,000 টাকা লই এসে আমরা মানে দিন রাত মেহনত করে সেটা যেতেছে। আর বৃষ্টির মধ্যে আমরা তো কোনো রেইনকোটের তো কোনো সিস্টেম নাই, ছাতি মাথা দিয়ে সেটাও কিন্তু শাটডাউনে কাজ করতে লাগে। সরকারি এমপ্লয়িরা যেমন পরিশ্রম করে, আমরা একদম প্রতিটা ভাই, আমরা 600 জন আউটসোর্সিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেটর আছে, আমরা 600 জন ভাইয়ের সেম কাজই করি। কিন্তু আমরা দেখা গেছে যে আমরা লাগে এমন কোনো সুব্যবস্থা নাই যে বৃষ্টির সময় রেইনকোট বা হেলমেট মাথা দিয়ে সেটা হেলমেট পরে সেটা আমরা বাসবারের মধ্যে কাজ করতে পারবো, আমরা লাগে এমন কোনো সুব্যবস্থা নাই। তো আমরা স্যারের কাছে এটাই কিতাম করবো যে আমরা যাতে এই যে সরকারি ভাইয়েরা যেরকম সুযোগ সুবিধা পাইতে আছে ডিপার্টমেন্ট থেকে, আমরাও যাতে সেম সুযোগ সুবিধা যাতে প্রদান করা হয়। আজকে আমরা অল ত্রিপুরা আউটসোর্সিং বিদ্যুৎ দপ্তরের কর্মী আপনার বিগত 5 বছর ধরে ডিউটি করতেছি আপনার বিদ্যুৎ দপ্তরে। তার পরবর্তীতে আপনার বিগত 2 বছর আগে কিছু স্টাফ নেওয়া হয়েছে, জুনিয়র অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিছু নেওয়া হয়েছে। সবাই মিললে সেটা আমরা 600-র মতন কর্মী আছি এই বিদ্যুৎ দপ্তরে। এই 600 জন কর্মী আমরা খুবই কন্ডিশন খারাপ, কেননা আমরা এই যে বেতনের যে একটা মূল দাবি, আমরা প্রথম জয়েনিং করার পর থেকে এখন অবধি আমরা বেতন নিয়ে সেটা বিশাল একটা কষ্টের মধ্যে আছি। আমরা সবারই এখানে যারা যারা আছে পরিবার পালন করতে গিয়ে আমরা খুবই কষ্টের মধ্যে আছি। কারণটা হইল কি, প্রথম হইল আমরা বেতন খুবই কম, কেউর 6,000 টাকা, কেউর 8,000 টাকা। এর মধ্যে কোম্পানি ঠিকমতো বেতন দেয় না। আজকে জানুয়ারি মাস থেকে
কোম্পানির টেন্ডার শেষ হয়ে থাকা বিদ্যুৎ দপ্তরের লগে, তারপর থেকে এখন অবধি আজকে মার্চ এপ্রিল মে মাসের আজকে 30 তারিখ, এখন অবধি আমরা বিদ্যুৎ দপ্তরের আন্ডারে 2-3 মাস 4 মাস ধরে কাজ করতেছি, এখন অবধি কোনো টাকা নাই। আমরা সংসার প্রতিপালন করতে খুবই কষ্ট হইতেছে, যার লেগে আমরা এই ত্রিপুরা রাজ্যে যারা যারা বিদ্যুৎ দপ্তরের স্টাফ আছি এখানে সবাই মিলিত হইতে পারছি না। কারণ রয়েছে বিদ্যুৎ চালাইতে গেলে স্টাফের দরকার, বিভিন্ন সাবস্টেশনের মধ্যে স্টাফ আছে, যদি আমরা সবাই আয়ে পড়ি তাহলে বিদ্যুতের একটা বিশাল প্রবলেম হয়ে যাবো, যার লেগে আমরা সবাই আইতে পারছি না। কিছু সংখ্যক কর্মী আজকে আমরা এখানে মিলে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে জিবি হাসপাতালের ওষুধের জন্য রোগীর মৃত্যু সহ একাধিক দাবি নিয়ে র্যালি ও ডেপুটেশন প্রদান করেন। বেতন প্রদান করতে হবে, হাসপাতালে সাফাই কর্মীদের জন্য বেতন প্রদান করতে হবে, হাসপাতালে কেউ। আপনারা জানেন আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে, যারা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা বলে বাজার গরম করছে, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা দূরে থাক। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় স্বাস্থ্যের যে ফেসিলিটিগুলো ছিল সেই ফেসিলিটিগুলো আজকে কোনো কিছুই মানুষ খুঁজে পাচ্ছে না। আমাদের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি অবস্থা শোচনীয়। আপনারা প্রতিদিন খবরের কাগজে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন এই কী অবস্থা আমাদের এই জিবি হাসপাতালের মধ্যে। রোগীরা যারা আসছেন তাদেরকে ওষুধপত্র লিখলে তারা ওষুধ পাচ্ছেন না। সার্জিক্যাল যেখানে অপারেশন হয়, অপারেশনের যে সেলাই করা সুতো সেটা পর্যন্ত বাজার থেকে কিনে নিতে হয়। বাথরুমগুলোর অবস্থা ভয়ানক, জল পাওয়া যায় না, আগুন লেগে যাচ্ছে। এক কথায় একটা অভূতপূর্ব নৈরাজ্যের পরিবেশ এই রেফারেল হাসপাতাল জিবিতে। কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী। অবাক করার মতো ঘটনা, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি এই ঘটনা। সেটা ওদের অন্তর্দলীয় বিষয়, আমি এই নিয়ে টিপ্পণী করতে চাইছি না। কিন্তু আমরা জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি প্রতিদিন বলছেন যে আমাদের বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ হচ্ছে না 7 থেকে 8 বছর ধরে, ডাক্তার রিক্রুট হচ্ছে না, নার্স রিক্রুট হচ্ছে না, যদি কোথাও কোথাও হচ্ছে যে সিন্ধুতে বিন্দু অল্প। এই যে অবস্থা, এত শূন্যপদ কারা পূরণ করবে এই শূন্যপদগুলো? ওরাই তো ভীষণ ডকুমেন্টে বলেছিল যে সরকারে আসি আমরা বছরে 50,000 করে আমরা রিক্রুট করব। আজকে ডাক্তারের পদ খালি, নার্সের পদ খালি, প্যারামেডিক্যালের পদ খালি। বিভিন্ন যে চতুর্থ শ্রেণী বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলো দিয়ে তারা হাসপাতাল চালানোর চেষ্টা করছে। টিআরবিটির পরীক্ষার্থীরা আজ আবারও টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন, কিন্তু উনি এদের এই বিষয় নিয়ে আর দেখা করতে রাজি নন বলে জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন টিআরবিটির ছাত্রছাত্রীরা। আমরা 2-3 দিন ধরে আসছি এখানে একই সমস্যা নিয়ে, যে আমাদের কথা তো ফার্স্ট অফ অল উনি সবকিছু শুনছেন না, আমাদেরকে খুবই লিমিটেড টাইম দিচ্ছেন। তা আমাদের এটাই নিবেদন যে আমরা সব প্রুফ নিয়ে ওনার কাছে আসছি, ওনার যাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের কথাটাও উনি শোনেন এবং আমাদের কাছে যেই যে ভুল ত্রুটিগুলি আমরা নিয়ে এসেছি ওটা যাতে উনি একটু পর্যবেক্ষণ করে দেখেন, ওটাই আমরা চাই। আর্টস থেকে এসেছি, 27 তারিখে আমাদের এক্সাম গিয়েছিল, তো আমাদের প্রশ্নপত্রে অনেক ভুল ছিল, কিছু ছিল আউট অফ সিলেবাস, কিছু বানান ভুল ছিল। সেগুলো নিয়ে আমরা বারবার স্যারের সাথে কথা বলতে এসেছি, কিন্তু স্যার কোনো কথা আমাদের শুনতে রাজি নন। আমরা চেয়েছিলাম যে প্রশ্নগুলি ওনার সাথে আলোচনা করার জন্য। আমরা এমনও শুনেছি যে সায়েন্সের তারা প্রশ্নগুলি তারা আলোচনা করেছে স্যারের সাথে, কিন্তু আমাদের তার কথা তো আজ শুনতেই চাইছেন। তো আমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, তো আমরা ন্যায্য যাতে আমরা পাই তার জন্য এখানে আন্দোলন আমরা সবাই একসাথে হয়েছি। এটাই আমাদের যেগুলি সিলেবাসের বাইরে থেকে এসেছে সেগুলি যেন স্টার দিয়ে দেখে, হ্যাঁ তিনি যেন আমাদের পক্ষে থেকে একটু ফাইনাল আনসার কিটা দেয়, এটাই আমাদের চাই যে ন্যায্যটা দিয়ে দেন। আর যেটা আউট অফ সিলেবাস এসেছে ওটা তারা স্টার মার্ক দিতে হবে, কারণ আমরা বইয়ের বাইরে তো পড়বো না, ঠিক আছে? এমনি হিউজ সিলেবাস, প্রচুর সিলেবাস, কত পড়বো, ঠিক আছে? তারপরে ওরা আবার আউট অফ সিলেবাস কি করে দিতে পারে কোশ্চেন? আমরা
স্পেলিং মিস্টেক আছে, বাংলাতেও ভুল আছে। আমরা যদি ওএমআর থেকে একটু বের হয়ে যায় তাহলে ওরা এটা আনসারটা কেটে দেয়, কিন্তু ওদের যে স্পেলিং মিস্টেকটা আছে ওরা আমরা কিভাবে মেনে নেবো? এটা আমাদের কি ভুল করা মেনে নেয়? তাহলে ওদের ভুল আমরা কেন মেনে নেব? এক্সপার্ট তো বারবারই মানে একবার ভুল হইতে পারে, দুইবার ভুল হইতে পারে, বারবার তো ভুল হইতে পারে না। মানে প্রশ্নপত্র একবার ভুল হইছে, মানা গেছে, ঠিক আছে। টেন্টেটিভ আনসার কিও ভুল, ফাইনাল আনসার কি যে ভুল হয়তো না, এটা কোন বিশ্বাস? এটার আশ্বাসটা আমরা কে দিব? আমরা জানি কত কষ্ট করে আমরা পড়াশোনা করছি আর কত কষ্ট করে সাফার করছি সবকিছু। আমাদের কষ্ট ওরা বুঝছে না কেন? ঠিক বা রেডি করতেছে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে শচীন দেববর্মন স্মৃতি করার ক্ষেত্রে রাজ্য ভিত্তিক বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জল সিঞ্চন করবার জন্য আমি সবাইকে অনুরোধ করবো হাততালির মধ্যে মহোদয়কে ওনার এই আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্রপ অ্যাডভাইজারি সিস্টেম, সেটাকে আরো যাতে ভালো হয় তার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সাথে আলোচনা আমরা করেছি এবং সেইভাবে কিন্তু কাজ এখানে চলছে। আমরা এখন কিন্তু ম্যানেজ করার বিষয় না, আগে বলতো যে ম্যানেজ করো কোন রকম, এখন এত সুবিধা হয়ে গেছে আমাদের যে আগে ভাগে আমরা যে এটা মানে সব কিছুতে আমরা কিন্তু এখন রূপান্তরের ঘটনা আমরা ঘটছি। রিফর্ম করতে হবে আমাদের বিভিন্ন যেসব আমরা বিধানসভাতে যখন বসি, ক্যাবিনেটে যখন বসি, বিভিন্ন জায়গার মধ্যে আমরা রিফর্ম করার সাহসিকতা আমরা দেখাতে পারছি। তো সেইভাবে আমরা এখানে বিকশিত কৃষি সংকল্প যে অভিযান, তার মধ্যে আমরা রিফর্মের যে বিষয় সেগুলো আমরা আগামী দিন আমরা করব। আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশে আমাদের যে দিল্লি থেকে আমাদের যে নির্দেশ এসেছে, আমাদের পরবর্তী সবুজ বিপ্লব শুধু ট্রাক্টরের উপর নির্ভর না করে আমাদের প্রযুক্তি বিশ্বাস এবং ভারতের কৃষকদের যে অটল চেতনা সেটাকে জাগরিত করার জন্য এবারের এই সূচনা। আমাদের আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পার্মানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য, তার সংরক্ষণ করা, তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের 6টা কৌশল, এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে উনি বলেছেন কৃষির উৎপাদন বৃদ্ধি করা, খরচ হ্রাস করা, ন্যায্য মূল্য নিশ্চিত করা, যাতে ক্ষয়ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ, শস্যের যাতে আরো বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল্য সংযোজন প্রচার করা এবং প্রাকৃতিক ও জৈব গাড়ি পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশ ও আমজনতার বাকবিতণ্ডা। ঘটনা সূর্য চৌমুহনী এলাকায় বৈধ পার্কিং জোনে রাখা গাড়িতে নোটিশ লাগিয়ে দেয় বলে অভিযোগ গাড়ির মালিক সহ আমজনতার। পার্কিং লেখা আছে, আমি পার্কিং করছি। পার্কিং এর মধ্যে ফার্স্ট টাইম শুনছি নো পার্কিং এর লিখে ফাইন কাট। আমারে ওয়ার্নিং দিতে পারছে তুমি গাড়ি আনতে সরাই দিও, আমি ফাইন কি লিখে তোমার লিখে তার কাছে প্রুফ কিতা আছে যে গাড়িটা আমি যে রাখছি, আমি 3 দিন রাখছি বা 2 দিন রাখছি, আমার গাড়ি রাখছি এত একটা দামি গাড়ি আমি ঢেকে রাখতাম, ঢেকে রাখছি পার্কিং এ রাখছি, আমি পার্কিং লেখা গাড়ি রাখছি, আমার যেহেতু ড্রাইভার নাই আমি গাড়িটা ঢেকে রাখছি, 20 টাকা গাড়ি নোংর হইতে পারছে দেখুন মুছিল। আমার নো পার্কিং এর লিখে কি লিখে ফাইন কেটে গেছে, নো পার্কিং নেই, নো পার্কিং লেখা আছে, পার্কিং লেখা আছে, নো পার্কিং লেখা থাকলে না আমি ফাইন দিতাম। কি কারণে ফাইন দিতাম জানি, কইছি ফাইন লাগলে আমি এখান থেকে ফাইন দেন, তাহলে তো অফিসে গিয়ে কথা হতো এমন আপনি তো লিখে লিখাইছেন, আপনি এনে আইসেন কথা কন, আমার লোক কথা কন, এনি কথা কন, সিম্পল। এনে আইসেন এনি শেষ করেন না, এত টাইম কার কাছে আমি অফিসে যাবো অনেকটা ফাইন
থেকে আবার যাবো, আবার তাদের কাছে টাকাও দিব। টাকা নিলে এখান থেকে নেন, এখানে যদি নো পার্কিং, আমি রুলসটা দেখি এখানে কী কারণে নো পার্কিং, পার্কিং লেখা আছে এখানে, আবার এখানে নো পার্কিং করতেছেন। এখানে নো পার্কিং, এটা সরকারের জায়গা দিচ্ছে পার্কিংয়ের লেগে, মানুষের আগার লেগে। আমি কি মানুষ না? আমি কি এলিয়েন নি? আমি কি এলিয়েন? আমি কি এলিয়েন নি? আমি মঙ্গলগ্রহ থেকে আইছি, আমি পাকিস্তান থেকে আইছি। এখন তো খুব ওখানে দেখা চলে ইন্ডিয়া পাকিস্তান, আমি পাকিস্তান থেকে আইছি, গাড়ি রাখতে সামনে এনে অতটুকু বলতে হইলো নো পার্কিং জোন। এই জায়গাটা পার্কিং জোন, পার্কিং জোনে যারা গাড়ি আছে আমাদের ডিস্টার্ব করতেছি না, যারা লং টাইম পার্কিং করতেছে, যেমন আপনি এই গাড়িটার মধ্যে দেখেন, এই গাড়িটা দেখান আপনি, এই গাড়িটা এখানে লং টাইম পার্কিং করছে, এটার লিয়ে ডিসপিউট হতেছে কেন আপনার পার্কিং জোনের গাড়িরে আপনার ফটো তুলতেছে, পার্কিং অ্যাকশন দিতেছে। এমনি কি জরিমানা করা হয়েছে স্যার নাকি? না না, জাস্ট নোটিশ পাস করা। ঠিক আছে। একই রাতে দুটি বাড়িতে চুরি কাণ্ডে ধৃত এক কুখ্যাত চোর, উদ্ধার চুরি কাণ্ডে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র। আড়াইটা থেকে 2:40 ভিতরে হঠাৎ করে আমার বউ দিয়ে ঠিক দিয়ে উঠছি, তারপরে মায়ের চিৎকার দিয়া উঠি, তারপরে আমি বাড়িছি, দরজা খুলিয়া দেখি মা বাড়িছি, বাড়ির ওখানে একজন মানুষ দাঁড়াইল আছিল, ওদিকে বাড়িয়ে গেছে গিয়া। আর এরপরে লাইট জ্বালানোর পরে দেখা যায় দেখে গিয়া সব কিছু চিত্রাইল, তারপরে দেখা যায় ওখানে টাকা 15,000 জমাই আছিল তাই, এই টাকাটা ইনু নাই। এরপরে গিয়া আমরা রাত্রে খারাপ দিচ্ছি, সকালে দেখি এদিকে আমার দোকানগুলোর দিকে হানা দিছে, এরপরে এদিকে সব কিছু ওই ধরো এলটপ লাগাইছে। পুলিশটা খবর দিচ্ছি, পুলিশ আইসে ভিজিট করছে, তারা সব কিছু লিখে নিছে, আর কিছু না নেই। 10,000 টাকা নিচ্ছে। শুধু টাকা? কত হাজার? 15,000। আমার নাম পীযুষ দাস, এটা হলো উত্তর ফুলবাড়ি, ওয়ার্ড নম্বর 4। আমরা খবর পাই উত্তর ফুলবাড়ির দুটি বাড়িতে চুরি হয়েছে। এর সাথে সাথে আমরা এই উত্তর বাড়ির আতাউর রহমানের নামে সন্দেহ তার বাড়িতে সার্চ করি। সার্চ করার পরে 3টি জিনিস উদ্ধার করে, একটি শাবল আর কাটার মেশিন একটা আর গোছালি একটা তার বাড়িতে উদ্ধার করে, এবং এই তার জিনিসটি গোছালিটি আর জিনিসটি তার বাড়িতে উদ্ধার করার পরে আমরা সন্দেহের আগে 17 নম্বর কেস ছিল, এই কেসের মধ্যে যুক্ত আছে বলে আমরা তাকে অ্যারেস্ট করে নিই। আজকে তারা কোর্টে প্রয়োগ করাবো এবং কোর্টে প্রয়োগ করার পরে আমরা রিমান্ড দেওয়া হলো 5 দিনের। তদন্ত করার পরে বেরিয়ে আসবে তার কী কী আছে, আমরা আরও ইনভেস্টিগেশন চলবে। গোপন খবরের ভিত্তিতে মোহনপুরের এসডিপিওর নেতৃত্বে বামুটিয়া এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাপড় ও চশমা উদ্ধার এবং তা বাজেয়াপ্ত করে পুলিশ। আন্ডারে আমরা একটা ইনফরমেশন পাই যে একটা অ্যাবান্ডন জায়গাতে কিছু অবৈধ সামান লোকানো আছে, তো সোর্স আমাদেরকে বলতে পারেনি কি জিনিস, তো আমরা জঙ্গলে খুঁজে শেষমেশ পেয়েছি এখানে আমরা কাপড়, বিভিন্ন রকমের কাপড় আর কিছু সানগ্লাসও পেয়েছি। তো 24টার মতন আমরা বড় প্যাকেট পেয়েছি যেগুলোতে কাপড় ছিল। তো আমরা এখন নিয়ে যাচ্ছি ভবিষ্যতে এটা আমরা অ্যাজ করলো আমরা অ্যাকশন নেব, সম্ভবত আমরা কাস্টমসকে হ্যান্ড করবো। ঠিক আছে। জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে দেবদার ও কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিকশিত কৃষি সংকল্প অভিযান। যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের অর্থনৈতিক সেটা শক্তিশালী হচ্ছে এবং বিশেষভাবে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কৃষি দপ্তর প্রত্যেকটা কৃষকের কাছে এবং কৃষকের পাশে, প্রত্যেকটা কৃষক যাতে আগামী দিনে বিকশিত হতে পারে, যাতে কৃষিরা তারা যাতে অর্থনৈতিক শক্তিশালী হতে পারে
গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের অর্থনৈতিক সেটা শক্তিশালী করার জন্য অত্যন্ত ভূমিকা পালন করছে আমাদের কৃষকরা, এবং আগামী দিনে আরো উন্নত থেকে আরো উন্নত করার জন্য আজকে এই যে অনুষ্ঠান বিকশিত কৃষি সংকল্প অভিযান, যে প্রত্যেক কৃষক মাছ চাষি হতে পারে, সবজি চাষি হতে পারে, ধান চাষি হতে পারে এবং পশু পাখি পালনের চাষিরাও হতে পারে। প্রত্যেকটা ফার্মার যাতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে গ্রহণ করতে পারে এবং সরকারের উন্নতমূলক কি চাষ করতে পারে, কি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৃষক কিভাবে উন্নত হতে পারে, কিভাবে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, তার সমস্ত জিনিসটা নিয়ে আমাদের আগামী 12 তারিখ জুন পর্যন্ত রাজ্যের প্রত্যেকটা প্রান্তে আমাদের এই যে সংকল্প, এই যে অভিযান, আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়াতে এই প্রচার হবে এবং সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই দেবদারু পঞ্চায়েতে প্রায় 200 জন কৃষককে নিয়ে আজকে এই শুভ উদ্বোধন সভা। আমরা টার্গেট নিয়েছিলাম 200 জন, কিন্তু শেষের মধ্যে আমরা দেখি পুরো ধর্মনগরের একটি বাড়ির শৌচালয় থেকে বহির্রাজ্যের এক যুবককে আটক করলো পরিবারের লোকজন। ঘটনা বৃহস্পতিবার ভোরে ধর্মনগর জেল রোড সংলগ্ন এলাকায়। দেখো আমার মারার পরে আমার ঘুমের ভাঙ ধরে বইয়া রইছে, ভাঙ ধরে এখন বইতাছে জেল রোড সঙ্গে লেন। যাও আজকে উঠতে পারি মানে কি করবে, তুমি দিগাইও না, তুমি বাসা ওখান থেকে শোনাও। না সরাইতাম না, থাকো দৌড়ানি কে দৌড়ানি দিত खाली हाथ तो है बैग है कहाँ है कुछ भी नहीं है। अखिलेश राज। अखिलेश राज राज घर कहाँ? रानीसराय। है रानीसराय बिहार। या क्यों आया था इधर में? माताबाड़ी घूमने के लिए आया। तो माताबाड़ी घूमने के लिए आया तो उसका घर में क्यों घुसा? घर में घुसा था ना इधर, किसलिए घुसा था घर में क्यों घुसा था? किसका? इधर जो रात को उसका घर में घुसा क्या था? नाम से मतलब क्या है तुम्हारा? किससे घुसा? तो लोग बोलता है ना, उसका वीडियो होना चाहिए ना। तो वीडियो है तो कितने दिन से आया था इधर? कितने दिन से आया है? 3-4 दिन हो गया। 3-4 दिन हो गया। और कितना बड़े में घुसा है ऐसा? किसका घर में घुसा? और किसी का तो नहीं घुसा। घर में सिर्फ रहता है। तुम्हारा घर कहाँ? तुम्हारा घर तो इधर है। इधर आया ना, फिर बात तुम्हारा इधर 3-4 दिन रहा। किसका घर में रहा? कोई होटल में ना कोई इधर। तो उसका जान पहचान नहीं, उसका घर में क्यों घुसा तुम? रात को कहाँ रहना चाहिए तुमको? होटल में रहना चाहिए क्या तुम्हारा घर में रहना चाहिए? उसका दूसरा का घर में क्या कर रहे थे बताओ? हाँ? और कौन कौन है तुम्हारे साथ? और कौन कौन आया तुम्हारे साथ बताओ ना। और कौन कौन है तुम्हारे साथ? घुमाई फोन करतेছে ফোন কিছু না রে ফোন করছে ফোন দেখো আমার মারার পরে আমার ঘুমের ভাঙ ধরে বইয়া রইছে, ভাঙ ধরে এখন বইতাছে জেল রোড সঙ্গে লেন। খোয়াইতে গোষ্ঠী কোন্দল চরমে। ঠিকাদারি কাজের টেন্ডার জমা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারপিট। না
সিপিডব্লিউডি অফিসে গেছিলাম, একটা ওয়ার্কারটা জমা দিতাম। তো এখানে রঞ্জন দাসের নেতৃত্বে টিপু, শ্রীকান্ত শুক্রবার টুকু, সামলীয় কিষানদের ধরে শান্তনুদের মায়েরা মিলে আমাদের বাধা দিয়েছে। তো ওরা বাধা অতিক্রম করে যাওয়ার ফলে এরা রঞ্জন দাসের নেতৃত্বে এরা আমাদের রোড দাও দিয়ে পার হতে কি নাম আপনার? দেবনাথ কার্যকর্তা, যিনি কন্ট্রাক্টরে কাজ করে। তো উনি কাজ করার সুবাদে আজকে একটা ওয়ার্কার আনতে গেছিল পিডব্লিউডি অফিসে। তো পিডব্লিউডি অফিসে যাওয়ার পরে ওইখানে কয়েকজন দুষ্কৃতী তারা বাধা দেওয়ার চেষ্টা করে। তো বাধা দেওয়ার পরবর্তী সময় উনি ওনার পার্টনার আছে অঙ্কুর দেবনাথ, উনি কন্ট্রাক্টরে কাজ করে, ওনার পার্টনার। তো এই ক্ষেত্রে তারা গেছে, যাওয়ার পরে তারা বাধাটা নামাই না ভিতরে ঢুকবার চেষ্টা করে। তারা দুইজন ঢোকার চেষ্টা করার পরবর্তী সময়ে তারা কি করছে, তারা একটা গাড়ির থেকে, তার নাম শান্তনুদেব বর্মা, এমনিতে কালা কয়, এই শান্তনুদেব বর্মার গাড়ি থেকে একটা নীল কালারের গাড়ি, ওই গাড়ি থেকে বড় বড় কিছু রড বাইরে করে এই ওনার সঙ্গে যা ছিল তাও আসিল। তো ওনার সঙ্গে যা ছিল অঙ্কুর দেবনাথ, ওনারে গুরুতরভাবে জখম করছে, উনি বর্তমানে হসপিটালাইজড হয়েছে। আর তারপরে উনি কন্ট্রাক্টর শুভঙ্কর ঘোষ, উনি পিডব্লিউডি অফিসে আসিল। উনি পিডব্লিউডি অফিসে থেকে এইসব গণ্ডগোল নিচে নামে আইছে, আওয়ার পরে জিজ্ঞেস করছে যে ভাই খিতেছে, ঘটনা খিতেছে। তারপরে যে এই শুভঙ্কর ঘোষেও এখানে আঘাত করছে। এবং এই সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আমরা আপনারা পরবর্তী সময়ে এটা দিয়ে দিব। আর ওইখানে কন্ট্রাক্টর আসছিল আমাদের বিপ্লব দাস ওইখানে আসছিল। উনি এই ঘটনাটা দেখা, এটা ভিডিও করতেছে দেখা ওনারা হুমকি দিছে, প্রাণনাশের হুমকি দিছে, দিয়া ওনার হাত থেকে মোবাইলটা লইয়া তারা গেছে। তৎকালীন সময় আসছিল এই পিএস আইসে, পিএস আওয়ার পরে তারা এইসব গেছে এখান থেকে বাইক গিয়া। আর কিছু রড টড যে আসলো, এই রড টড আমাদের পিএস এর যারা আসছিল তারা আইডি কালেকশন করছে। করার পরে পরবর্তী সময় আমি খবর পাই আমরা গেছি, যাওয়ার পরে এখান থেকে অঙ্কুর দেবনাথ যে আছে ওনারা লই আমরা হসপিটালে গেছি, ওনারা হসপিটালের চিকিৎসা বর্তমানে করাইতেছে। আর ওনারা লইয়া যাবো এখন চিকিৎসার জন্য, উনিও মোটামুটি আহত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্তমান সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সুষ্ঠু বিচার চাই, যে এইরকম পরিস্থিতি আমাদের খোয়াইতে এর সুবিচার আমরা আপিল করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন দক্ষিণ জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া সার্কিট হাউসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন অতিথিরা। ছিল যে সাংবাদিকদের কাজ, তারা যেভাবে কাজ করছে সেই কাজের যে নমুনা সেখানে বা তাদের যে দীনতা, এগুলি নিয়ে আমাদের রাজ্য কমিটির পরবর্তী মিটিংয়ে সেগুলি তুলে ধরার কথা রয়েছে। যে কাজ আমরা করছি কিন্তু সেই কাজের মূল্যায়ন ঠিকঠাকভাবে হচ্ছে না। তো কাজের মূল্যায়নের গুরুত্ব দেওয়ার জন্য যাতে সাংবাদিক যারা আমরা কাজ করছি তাদের যাতে মূল্যায়ন করা হয় মিডিয়া হাউসগুলির পক্ষ থেকে, সেটা আমাদের দায়িত্বের মধ্যে থাকে, ডিমান্ডের মধ্যে থাকবে। এছাড়া বিলোনিয়া আমাদের দক্ষিণ জেলায় সংগঠনের ত্রিপুরা জার্নালিস্ট দক্ষিণ জেলা কমিটির জন্য আমাদের একটা আবাসন বা একটা মাথা গোজার যে জায়গা, সেই জায়গাটা নিয়ে আমরা আমাদের সংগঠনের সিনিয়র সদস্য বন্ধন দাস উনি একটা আবেদন রেখেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন মহোদয়ের কথা। উনি একটা জায়গার সন্ধান আমাদের দিয়েছেন এবং এই জন্য আমরা মাননীয় চেয়ারপারসন মহোদয়কে আমাদের দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে এবং পাশাপাশি রাজ্য কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমাদের 31 তারিখ রাজ্য সম্মেলন শেষ হলে পরে আমরা আমাদের যে নতুন ঘর যেটা আমাদের দাবি ছিল সেটার ইনঅগুরেশন হবে স্যারের হাত দিয়ে, আমাদের রাজ্য কমিটির পদাধিকারীরাও থাকবেন। আর এছাড়া অন্যান্য কিছু বিষয় যে আমাদের যে চ্যানেলগুলো রয়েছে আমাদের দক্ষিণ জেলায়, বিশেষ করে বিলোনিয়া, সাবরুম, শান্তির বাজারে
মেগা ম্যালেরিয়া সচেতনতা কর্মসূচি আয়োজন করেন মুঙ্গিয়াকামী আরডি ব্লক। 18 মোড়া ভিলেজ কমিটির অন্তর্ভুক্ত ত্রিপুরা বস্তি এলাকায় অনুষ্ঠিত হয় এই মেগা ম্যালেরিয়া সচেতনতামূলক কর্মসূচি। নমস্কার। আজকে বিগত দিনের ন্যায় আজকে আমরা আমাদের 18 মোড়া পঞ্চায়েতের অন্তর্গত ত্রিপুরা বস্তি গ্রামে আমাদের এই আজকে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা জানি যে মুঙ্গিয়াকামী একটি প্রত্যন্ত এলাকা, তো সেখানে ম্যালেরিয়া এবং প্রিভিয়াস ইয়ার আমাদের ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলোর খুব সংক্রমণ কেসেস খুব বেশি থাকে। তো সেই জন্য আমাদের পঞ্চায়েতের থেকে একটা স্টেপ নেওয়া হয়েছে সোশ্যাল অ্যাওয়ারনেস। তাই পঞ্চায়েতের যে আমাদের দ্বিতীয় প্যারামিটার যেটা হচ্ছে সুস্থ গ্রাম, তো সেটার আন্ডারে আমাদের একটা স্টেপ 18 মোড়া ভিলেজে যে আমাদের অ্যাওয়ারনেস, ম্যালেরিয়া অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরাও এসেছেন আমাদেরকে কোঅপারেশন করার জন্য। তো সেখানে ওরা টেস্ট করেছেন, বিভিন্ন ওষুধ বিলি করেছেন এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে মশারি এবং ওডোমস কয়েল এগুলো বিলি করা হয়েছে। আমাদের এখন অবধি 40-45টা টেস্ট হয়েছে, তো তার মধ্যে এখনও কোনো সংক্রমণ দেখা যায়নি, তো অ্যাজ পার আমাদের মেডিকেল রিপোর্ট। তো আগামী দিনে আমরা আরও বিভিন্ন আমাদের যে আরও 5-4টে এডিসি ভিলেজ আছে, তো সেখানে আমরা এরকম আমরা কার্যক্রম করব। ধন্যবাদ। গোমতী জেলার জেলাশাসক ইস্যুতে মুখ্যমন্ত্রী সরকারি আবাসে মথার প্রতিনিধিরা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আজ মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি যখন দিল্লিতে ছিলাম, তো মথার যিনি সুপ্রিম, উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা। উনি বলেছেন এটা কমপ্লেন না, আপনাকে জানানোর জন্য আপনাকে। আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো, বলে বিষয়টা আমাকে জানিয়ে জেনে আমাকে যেন জানায়। তো সেই অনুযায়ী আমি যেদিনে এলাম এখানে, সেদিনে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখন আমাকে এই বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু। তো ওরা যখন কালকে আসলো, আমি এই কথাটাই বলেছি, আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে, তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখব, এতটুকু আমরা বলি, এবং সবার সম্মানেই কিন্তু রাখতে হবে। জেলা শাসকের সঙ্গে কি আপনার কথা হয়েছে বা আপনি প্রশাসনিকভাবে বিষয়টা দেখেছেন? না, চিফ সেক্রেটারি মহোদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন, তো ওনার থেকে কাগজ আসলে তারপরেই আমার যা করা বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হতে পারে, কারণ এরকম তো হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায়, একটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই, এই ধরনের না হওয়াটাই বাঞ্ছনীয়। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।